নমস্কার। আজ 25শে জুন আর ভারতীয় শেয়ার বাজারে যা হলো সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতেই হচ্ছে। নমস্কার। হ্যাঁ, মানে একটা দারুণ দিন গেল বাজারের জন্য। একদম। নিফটি তো প্রথমবার 25,200 পার করে গেল। এটা তো একটা বিরাট মাইলফলক, তাই না? অবশ্যই অবশ্যই ঐতিহাসিক একটা লেভেল। নিফটি শেষমেশ 25,244.75-এ বন্ধ হলো, প্রায় 200 পয়েন্টের কাছাকাছি বৃদ্ধি। আর সেন্সেক্সও তো পিছিয়ে নেই, প্রায় 700 পয়েন্ট বেড়ে 82,755 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সেন্সেক্সও খুব স্ট্রং ছিল। পরপর দুদিন কিন্তু মার্কেট বেশ ভালো মুভ দেখালো। তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব, মানে এই ব্যাপক উত্থানের কারণগুলো ঠিক কি কি। ঠিক। দেখুন, এর পেছনে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করেছে। কিছু আন্তর্জাতিক ফ্যাক্টর আছে, আবার কিছু আমাদের দেশের নিজস্ব কারণও আছে। আন্তর্জাতিক কারণ বলতে কি? প্রধানত ওই ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ব্যাপারটা মনে হচ্ছে যেন গ্লোবাল টেনশন একটু কমায়, লগ্নিকারীরা একটু স্বস্তি পেয়েছে। একদম ঠিক পয়েন্ট। ওই যুদ্ধবিরতিটা একটা বড় ট্রিগার। মানে বিশ্বজুড়ে একটা যে জিওপলিটিক্যাল রিস্ক বা ঝুঁকির মেঘ ছিল, সেটা আপাতত একটু কেটেছে মনে হচ্ছে। আর তার ফলে লগ্নিকারীদের মধ্যে, মানে ইনভেস্টার্সদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বা যাকে বলে রিস্ক অ্যাপেটাইট, সেটা একটু বেড়েছে। আচ্ছা, আমরা তো দেখলাম আমেরিকার ওয়াল স্ট্রিট বা এশিয়ার বেশিরভাগ বাজার, হংকং, সাংহাই, সিওল, টোকিও সবকটাই বেশ ভালো জায়গায় বন্ধ হয়েছে, গ্রিন জোনে। হ্যাঁ, সেটা তো দেখলাম। আর তেলের দাম বা ডলারের সূচক, সেগুলো তো বেশ স্থিতিশীল মনে হলো। ওটার প্রভাব কতটা? অবশ্যই প্রভাব আছে। দেখুন, অপরিশোধিত তেলের দাম, মানে ব্রেন্ট ক্রুড, সেটা $68 কাছাকাছি ঘোরাফেরা করছে, আর ডলার ইন্ডেক্সও 98-এর নিচে। এই দুটো জিনিসই ভারতের মতো দেশের জন্য খুব ভালো খবর, কারণ আমরা তো তেল আমদানি করি প্রচুর। ডলারের দাম কম থাকলে বা স্থিতিশীল থাকলে আমাদের আমদানি খরচটা নিয়ন্ত্রণে থাকে। ঠিক, কিন্তু শুধু বিশ্ববাজারের হাওয়াতেই কি এতটা উঠল, নাকি ভারতের নিজস্ব শক্তিও এর পেছনে আছে? না না, শুধু বিশ্ববাজার নয়, ভারতের নিজস্ব অর্থনৈতিক কারণগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে যাকে বলে ফান্ডামেন্টালস। সেটাই জানতে চাইছিলাম, ভারতের নিজস্ব কোন কোন বিষয়গুলো বাজারকে এতটা ভরসা দিচ্ছে এখন? দেখুন, প্রথমত তো ভারতের অর্থনীতির বুনিয়াদটা বেশ মজবুত। আগামী অর্থবর্ষ, মানে FY26-এর জন্য বেশিরভাগ পূর্বাভাসী বলছে 6% বেশি গ্রোথ হতে পারে। এটা একটা বড় পজিটিভ দিক। আচ্ছা। তার উপর এই বছর বর্ষার পূর্বাভাসটাও বেশ ভালো, মানে স্বাভাবিকের চেয়ে ভালো বর্ষার সম্ভাবনা। 24শে জুন পর্যন্ত যা ডেটা, তাতে গড় বৃষ্টিপাতের, মানে লং পিরিয়ড অ্যাভারেজ বা LP এর চেয়ে 4% বেশি বৃষ্টি হয়েছে। ও আচ্ছা। আর ভালো বর্ষা মানেই তো গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়া, গ্রামে চাহিদা বাড়া, এগুলো বাজারের জন্য সবসময় ভালো খবর। তা তো বটে। আর এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, মানে FII আর DII এর কথা হচ্ছিল, শুনলাম FII-রা নাকি বিক্রি করছে বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, FII-রা কিন্তু বিক্রি করছে। যেমন ধরুন, 24শে জুন ওরা নেট প্রায় 5,266 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তাহলে বাজার উঠছে কি করে? উঠছে DII-দের জন্য, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, আমাদের দেশের মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, ওরা কিন্তু উল্টো দিকে বিপুল পরিমাণে কিনছে। তাই নাকি? হ্যাঁ, 24শে জুন যেদিন FII-রা ওই 5,000 কোটির বেশি বিক্রি করলো, সেদিন DII-রা নেট প্রায় 5,209 কোটি টাকার শেয়ার কিনে নিয়েছে, মানে প্রায় পুরো বিক্রির চাপটাই ওরা সামলে নিয়েছে। বাহ! আর শুধু একদিন নয়, পুরো জুন মাস জুড়ে 24 তারিখ পর্যন্ত যদি দেখি, DII-দের নেট কেনা প্রায় 67,587 কোটি। ভাবুন একবার, বিরাট অঙ্ক। সেখানে FII-দের নেট বিক্রি মাত্র 3,243 কোটি। সুতরাং এই দেশীয় বিনিয়োগকারীদের যে জোরালো সমর্থন, সেটাই এখন বাজারকে একটা বিরাট শক্তি দিচ্ছে। FII সেলিং প্রেশারটা অ্যাবজর্ব করে নিচ্ছে। দারুণ ব্যাপার তো এটা। আচ্ছা, এই যে এত বড় একটা র্যালি হলো, এতে কোন সেক্টরগুলোর সামনে থেকে নেতৃত্ব দিল? মানে কোনগুলো সবচেয়ে বেশি লাভবান? দেখুন, প্রায় সব সেক্টরেই কিন্তু কম বেশি ভালো ফল করেছে। একটা ব্যতিক্রম ছিল নিফটি প্রাইভেট ব্যাংক সূচক। ওটা সামান্য কমেছে, মানে প্রায় ফ্ল্যাট, -0.03%। ও, কিন্তু বাকিরা সবাই বেশ ভালো। সবচেয়ে বেশি চোখে পড়ার মতো বেড়েছে নিফটি মিডিয়া 1.99%, তারপর আইটি 1.64%, কনজিউমার ডিউরেবলস 1.43%, আর অটো সেক্টরও 0.97% বেশ ভালো গতি দেখিয়েছে। আচ্ছা,
আর স্টক স্পেসিফিক নিফটির মধ্যে কারা ভালো করলো? নিফটি 50-র মধ্যে 42টা স্টকই কিন্তু বেড়েছে, মানে বেশিরভাগই। টপ গেইনার্সদের মধ্যে ছিল টাইটান, প্রায় 3.66% বেড়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ছিল, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, জিএসডব্লিউ স্টিল, এরা সবাই 1.75% থেকে 2%-এর বেশি বেড়েছে। আর উল্টো দিকে কিছু তো নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ, অল্প কিছু পড়েছে, যেমন ভারত ইলেকট্রনিক্স, বিইএল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইশার মোটরস, এগুলোতে কিছুটা লাভের টাকা তোলা হয়েছে হয়তো। বুঝেছি। আচ্ছা, বাজারের সার্বিক পরিস্থিতি, মানে যাকে বলে মার্কেট ব্রেথ, সেটা কেমন ছিল? এই উত্থানটা কি শুধু কয়েকটা বড় স্টকের জড়ি হলো, নাকি ছোট মাঝারি স্টকগুলো সঙ্গ দিয়েছে? না, উত্থানটা যথেষ্ট ব্যাপক ছিল, মানে ব্রড বেসড র্যালি যাকে বলে। এনএসইতে যতগুলো স্টক ট্রেড হয়েছে, ধরুন প্রায় 2990টা, তার মধ্যে 2135টাই বেড়েছে, আর কমেছে মাত্র 776টা। তার মানে বেশিরভাগ স্টকই বেড়েছে। একদম, প্রায় 3/4 স্টকই সবুজ ঘরে বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা খুব স্বাস্থ্যকর লক্ষণ। এর মানে হলো বাজারের এই তেজে বেশিরভাগ অংশই সামিল হতে পেরেছে, শুধু হাতে গোনা কয়েকটা স্টক নয়। স্মল ক্যাপ, মিড ক্যাপ কেমন ছিল? ওগুলো ভালো ছিল। স্মল ক্যাপ সূচক প্রায় 1.49% আর মিড ক্যাপ সূচক 0.44% বেড়েছে। তার মানে ছোট মাঝারি স্টকগুলোতেও কেনাকাটা হয়েছে। আর একটা জিনিস, ইন্ডিয়া ভিক্স, মানে ভোলাটিলিটি ইন্ডেক্স, ওটার কি খবর? সেটাও বেশ স্বস্তির খবর। ভিক্স প্রায় 5% কমে 12.96 নেমে এসেছে, মানে 13-র নিচে। তার মানে বাজারে ভয় বা অস্থিরতা কমছে। ঠিক তাই। ভিক্স কমা মানে লগ্নিকারীরা তুলনামূলকভাবে কম চিন্তিত বা বেশি আত্মবিশ্বাসী। বাজারে স্থিতিশীলতা বাড়ার ইঙ্গিত এটা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে সেটা হলো একদিকে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি, বিশেষ করে ভূ রাজনৈতিক উত্তেজনা কমা, আর তার সাথে ভারতের নিজস্ব শক্তিশালী অর্থনৈতিক ভিত আর আমাদের দেশীয় বিনিয়োগকারীদের ভরসা, এই দুয়ের মিশেলেই বাজার এই নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছল, তাই তো? একদম, এটাই হলো মূল কথা। মানে গ্লোবাল হেডউইন্ডস বা বাধাগুলো একটু কমায় ফোকাসটা আবার ঘুরে গেছে ভারতের স্ট্রং ফান্ডামেন্টালসের দিকে। আর এই ডিআইআইদের ধারাবাহিক সমর্থনটা বাজারকে একটা বড় কুশন বা নিরাপত্তা দিচ্ছে। টেকনিক্যালিও তো নিফটির 25,200 পার করাটা একটা বড় ব্রেকআউট। অবশ্যই। টেকনিক্যাল অ্যানালিস্টরা বলছেন নিফটির 25,100-র ওপরে টিকে থাকা আর বিশেষ করে 25,200 পার করে বন্ধ হওয়াটা খুব ইতিবাচক। এই মোমেন্টাম যদি বজায় থাকে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা নিফটিকে 25,350, 25,450, এমনকি 25,800 স্তরের দিকেও যেতে দেখতে পারি। বাজারের এই গতি নিঃসন্দেহে খুব উৎসাহব্যঞ্জক। তবে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, এই যে এফআইআইরা লাগাতার ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, ডিআইআইরা না হয় আপাতত খুব ভালোভাবে সেটা সামাল দিচ্ছে, কিন্তু এই প্রবণতাটা যদি চলতেই থাকে, মানে এফআইআই সেলিং যদি থামে না, তাহলে দীর্ঘমেয়াদে এর কোনো প্রভাব কি পড়তে পারে? মানে দেশীয় পুঁজি দিয়ে কতদিন এই ঘাটতিটা পূরণ করা সম্ভব? এটা নিয়ে হয়তো আমাদের আগামী দিনে আরও একটু ভাবতে হবে। অবশ্যই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে এফআইআই ফ্লো একটা বড় ফ্যাক্টর, সেটা অস্বীকার করার উপায় নেই। ডিআইআই সাপোর্ট অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু দীর্ঘমেয়াদে এফআইআইদের অংশগ্রহণটাও জরুরি। এটা অবশ্যই নজরে রাখতে হবে। বাজারের গতি প্রকৃতি তো রোজই বদলায়। একদম ঠিক। যাই হোক, আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। বাজারের এই উত্থান এবং এর পেছনের কারণগুলো নিয়ে আরও তথ্য জানতে চাইলে অবশ্যই চোখ রাখুন নির্ভরযোগ্য সূত্রে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আবার নিশ্চয়ই কথা হবে।